আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও সবজি। প্রতি কেজি পেঁয়াজ 5 টাকা কমে 75 টাকায় বিক্রি হচ্ছে। পিছিয়ে নেই কাঁচামরিচ, প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 180 টাকা পর্যন্ত। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পুরো সপ্তাহের বাজার করতে আসেন অনেকে। সাপ্তাহিক ছুটির দিন ভোক্তাদের ভিড় থাকে বেশি, সবাইকেই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, কারণ সবজিসহ সবকিছুর দামই চড়া। পেঁয়াজের ঝাঁজ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। রসুনের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আদার দাম। কাঁচামরিচের দামও কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। গত সপ্তাহে পেঁয়াজ 80 টাকা ছিল, আর এই সপ্তাহে মনে হয় 5 টাকা রেট কম, 75 টাকা বেচতে আছে, আর পাল্লা নিলে 74 টাকা করে পড়তে আছে। আগে 140 160 এরকমই ছিল, আজকে 160 টাকা কেজি। মাঝখানে কয়েকদিন আগে 120 টাকাও ছিল, কিন্তু একটু আজকে একটু বাড়তি। কাঁচামরিচ কাল পরশু দিনে নিয়েছি 100 টাকা 120 টাকা কেজি, আজকে কিনছি 180 টাকা কেজি, আবার এখানে 160 টাকা কেজি। এই কারওয়ান বাজারের ভিতরেই 20 টাকা 30 টাকা পার্থক্য হয়ে যায়। গরিব যারা আছে তারা কি করবে? ওই রাস্তার মধ্যে ভাগা বিক্রি করে না, টোকায় টোকায় আমাদের ভাগা কিনে খাইতে হইব আর কি। আমাদের যাওয়ার জায়গা নেই, তো আমাদের কথা শোনার মতো তো কেউই নাই। গত সপ্তাহে সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল গোল বেগুনের। এ সপ্তাহে কিছুটা কমে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। এছাড়া পটল, মুখী কচু, ঢেঁড়স ও চিচিঙ্গা 60 থেকে 80 টাকা কেজি দরে কিনতে হচ্ছে নগরবাসীকে। লাউ হলো 60 টাকা পিস, কারকুল হলো 80 টাকা, সিমের কেজি হলো 150, উস্তার কেজি হলো 60 টাকা, শসা কেজি হলো 90 টাকা। ঢেঁড়স আগের সপ্তাহ ছিল 60 টাকা, এই সপ্তাহে 70-80 টাকা আছে। পটল 60 টাকা, কোনোটাই কমছে আর কি, কোনোটাই বাড়ছে 10-15 টাকা। বাজার করা খুব কঠিন। সবজির দাম যেভাবে 80 টাকা কেজি, তারপরে 120 টাকা চায় টমেটো, 100 টাকা চায় টমেটো, ভালো মানের টমেটো 120 টাকা, তাহলে অনেক দাম না? এটা তো 50-60 টাকা বাড়ি জুলান এরকম হওয়ার দরকার ছিল। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। সাধারণের নাগালের মধ্যে নেই রূপালী ইলিশ। 1 কেজি ওজনের মাছ বিক্রি হয় 2500 থেকে 2600 টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে গরুর মাংস 750 আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকায়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে বরিশালে ইলিশ আহরণ কমেছে। জুলাই থেকে সেপ্টেম্বর ইলিশের ভরা মৌসুম। এ সময় দেশের 2/3 ইলিশ ধরা পড়ে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের জুলাই ও আগস্টে ইলিশ ধরা পড়েছে 29,519 টন। গত বছরের একই সময় ধরা পড়েছিল 40,000 টনের বেশি। এই অবস্থায় বাজারে ইলিশের দাম বেড়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। ইলিশের আরও খবর নিয়ে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, ইলিশ কম ধরা পড়ার কারণ কি বলছেন সংশ্লিষ্টরা? আসলে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ইলিশ আহরণ না হওয়ার ফলে ইলিশের এক প্রকার চড়া মূল্যে বরিশালের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে। মৎস্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এবছর অন্তত 30% ইলিশ মাছ আহরণ হ্রাস পেয়েছে। মূলত নদী এবং সাগরে ইলিশের পর্যাপ্ত উপস্থিতি না হওয়ায় জেলেরা অনেকটা শূন্য হাতে সেখান থেকে ফিরছেন এবং এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে বাজারে। এই অঞ্চলের হচ্ছে ইলিশের পর্যাপ্ত চাহিদা থাকে সারা বছরই, কিন্তু প্রতি বছর সাধারণত আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাস ইলিশের ভরা মৌসুম বিরাজমান থাকে। কিন্তু এবছরের মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে গত বছরের তুলনায় অন্তত প্রায় 30% ইলিশ আহরণ কমে এসেছে। ফলে আসলে এই মূল্যটি বৃদ্ধি পেয়েছে বলে একই ধরনের কথা বলেছেন সরদার এবং পাইকারি ব্যবসায়ীরা। এখানে আমরা আজকে বাজারের যে চিত্র আমি আপনাকে দেখাতে চাই যে এ ধরনের একটি ইলিশ মাছ 1 কেজি 100 গ্রাম থেকে 200 গ্রাম ওজনের ইলিশ, যেগুলো গত বছর বিক্রি হয়েছে 1700-1800 টাকায়, এবছর এগুলো বিক্রি হচ্ছে 2300 টাকা থেকে 2400 টাকা খুচরা বাজারে। এই যে 200 থেকে 300 টাকা কেজি প্রতি মূল্য বৃদ্ধি, এর ফলে কিন্তু সাধারণ ক্রেতা তারা অনেকটা আসলে ইলিশ মাছ খেতে পারছেন না বলে আমাদেরকে জানিয়ে ক্ষমতার বাইরে চলে গিয়েছে। মূলত সকল শ্রেণী পেশার নাগরিকের নিকট এর চাহিদা রয়েছে
কিন্তু সে অনুযায়ী যোগান নেই। আমরা পোস্টরোড মৎস্য বাজারে আজকে সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে অনেকটা বাজার শূন্য, যেটি সাধারণত ভোর থেকে ভর দুপুর পর্যন্ত ক্রেতা পাইকারদের হাঁকডাকে সরগরম থাকে, সেখানে অনেকটাই বাজার আজকে ফাঁকা আমরা লক্ষ্য করছি। এছাড়া ইলিশের মূল্য বৃদ্ধির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের যে দুর্গোৎসব রয়েছে সামনে, সেটিকে কেন্দ্র করেও ইলিশের চাহিদা বৃদ্ধি পেয়েছে, ফলে আরো এক বৃদ্ধির বিষয়টি ত্বরান্বিত হয়েছে। মূলত বাৎসরিক 40,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা থাকলেও এবছর এখন পর্যন্ত 29,000 মেট্রিক টন ইলিশ আহরিত হয়েছে, প্রায় 11,000 মেট্রিক টন ইলিশ প্রায় কম আহরিত হয়েছে। এর ফলে বার্ষিক যে ইলিশ আহরণের যে লক্ষ্যমাত্রা, সেটিও এবার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে 4 দিনের সাউথ এশিয়ান ট্রেড অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। মেহেদি, সাউথ এশিয়ান ট্রেড অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের তো আজকে দ্বিতীয় দিন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমনা, গতকাল সকালে আসলে এটির উদ্বোধন হয়েছে এবং সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেটিতে আসলে বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণের উদ্দেশ্যেই আসলে এই মেলার আয়োজন করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু এখানে এসে শুনেছি ইবি থেকে আরও 46টি দেশে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের পক্ষ থেকে এবং বিভিন্ন যে পণ্য রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা মেলায় অংশগ্রহণের আয়োজন করেছে। এবং আজকে এই যে মেলায় আমি রয়েছি, এশিয়ান ট্রেড মেলা, এবং এখানে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ বিভিন্ন কয়েকটি দেশ, সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর পণ্য নিয়ে কিন্তু এখানে স্টল দেওয়া হয়েছে। এবং আমরা বেশ কিছু স্টল ঘুরে দেখেছি। এখানে পাকিস্তানি স্টল রয়েছে যেখানে আসলে পরিত্যক্ত যে পণ্যগুলো রয়েছে, যেমন প্লাস্টিকের বোতল বা অন্য বর্জ্য, এগুলো থেকে সুতো তৈরি করে সেগুলো দিয়ে কিন্তু আসলে বস্ত্র তৈরি করা হচ্ছে। এবং আশেপাশে যদি আমি একটু স্টলগুলো দেখাই তবে বুঝতে পারবেন যে এই মেলায় যে আয়োজন রয়েছে এবং বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের যে ভূমিকা, গত অর্থ বছরে কিন্তু সার্কভুক্ত দেশগুলো থেকে মাত্র 4% রপ্তানি আসলে বাংলাদেশ করতে পেরেছিল। এবং পুরো বিশ্বজুড়ে যে দেশগুলোতে বাংলাদেশ পুরো রপ্তানি করেছিল তার প্রায় মূল্য ছিল 48.28 বিলিয়ন মার্কিন ডলার। তো সেই 48.28 বিলিয়নের মধ্য থেকে মাত্র 4% ছিল কিন্তু এই সার্কভুক্ত দেশগুলোর ভেতর থেকে। সেই দিক থেকে আসলে যেন এই এশিয়ার অঞ্চল থেকেই রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারিত করা যায়, সেই লক্ষ্যে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। এবং এই মেলার মূলত আয়োজন করেছে সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং ABCCIও এই মেলায় সার্বিক সহযোগিতা করছে। এবং এই মেলায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ মোট 100টি স্টল আসলে এখানে আয়োজন করা হয়েছে। এবং এখানে কাপড়, ইলেকট্রনিক্স পণ্য, পারফিউম, ঘর সাজানোর আসবাবপত্র সহ আসলে বিভিন্ন রকমের পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে কিন্তু বেশ কয়েকটি বাইরে থেকে যারা আসলে এখানে স্টল দিয়েছেন তাদের সাথে কথা বলেছি। বাংলাদেশের পক্ষ থেকে আসলে এই যে আয়োজনটা করা হয়েছে এতে তারা খুবই সন্তুষ্ট এবং খুশি হয়েছেন যে আসলে সুযোগ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সহ এই সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে বাণিজ্যিকভাবে আরও যেন এগিয়ে নেওয়া যায় এই দক্ষিণ এশিয়ার মানে দেশগুলোকে, সেই দিক থেকে কিন্তু চিন্তা করে তারা এই আয়োজন করছে। এবং এখানে এসে বিভিন্ন যে ব্যক্তিগত বা বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং বিভিন্ন প্রোডাক্ট দেখছেন এবং তাদের সাথে আসলে পরামর্শ করছেন, কথা বলছেন পণ্যগুলোর গুণগত মান নিয়ে, পণ্যগুলো কিভাবে এক্সপোর্টের দিকে তারা আরও ভালোভাবে সহজভাবে কাজ করতে পারে এবং ডিজিটালি এই বিষয়গুলো কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি আসলে দর্শনার্থী যারা আসছেন তাদের সাথে এখানে যে স্টলের কর্তৃপক্ষ রয়েছে বিভিন্ন দেশের তাদের সাথে কিন্তু আলোচনা করছেন এবং প্রত্যেকটি জিনিসের কিন্তু গুণগত মান নিয়েও তারা কথা বলছেন, জানতে চাচ্ছেন এবং এই জিনিসগুলো কিভাবে বিভিন্ন দেশের মাধ্যমে আসলে তারা রপ্তানি বাণিজ্যে আরও এগিয়ে যেতে পারে সেই দিকগুলো নিয়ে আসলে কথাবার্তা হয়েছে এবং আমরা এই জিনিসগুলো কিন্তু এখানে দেখেছি। এবং যেহেতু মেলা গতকালকে শুরু হয়েছে, এখনও
আমরা দেখছি নতুন নতুন স্টল কিন্তু এখানে রেডি করা হচ্ছে এবং যারা দর্শনার্থী রয়েছে তারাও কিন্তু বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো দেখতে পেয়ে বা তাদের সম্পর্কে জানতে পেরে আসলে অনেকেই কিনছেন, অনেকেই ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে আসছেন। তো সব মিলিয়ে আসলে এই যে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 এগুলো কিন্তু এই ফেয়ার কিন্তু আসলে একটি সফল মেলা হিসেবেই বলা যায়, কারণ এখানে এই সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে বাংলাদেশের যে রপ্তানি চিন্তাভাবনা সেটি কিন্তু আরও ভবিষ্যৎ সুদূরপ্রসারী বড় চিন্তাভাবনা থেকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমরা যত দেখছি যে এখানে যারা ট্রেডার যারা রয়েছে, যারা এক্সপোর্ট করেন এবং বিভিন্ন দেশ থেকে যারা তাদের বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন, সেই পণ্যগুলোর গুণগত মান এবং এই সার্কভুক্ত দেশগুলোর রপ্তানি বাণিজ্যে যেন আরও তারা একে অপরের সাথে এগিয়ে থেকে, যেমন ইউরোপিয়ান যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে নিজেদের মধ্যে কিন্তু বাণিজ্যিক প্রসার ঘটিয়ে তারা আসলে সবচেয়ে বড় রপ্তানি যে আয় সেটি কিন্তু তাদের নিজস্ব এই ব্যবস্থা থেকে করে থাকে। সেই দিক থেকে কিন্তু আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু আসলে দীর্ঘদিন থেকে কাজ করছে যেন এই সার্কভুক্ত দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে আসলে বাণিজ্যিক রপ্তানি আরও দীর্ঘায়িত করা যায় এবং আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই দিক থেকে কিন্তু আজকের এই মেলা আমরা দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই মেলায় যে 100টি স্টল রয়েছে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধি করছেন, তারা কিন্তু সব মিলিয়ে একটি স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে এই মধ্য দিয়ে আসলে বাংলাদেশ সহ এই এশিয়ার যে রপ্তানি রয়েছে তা আরও এগিয়ে যাবে, এটি তারা আসলে প্রত্যাশা করছে। তো সুমনা, এই ছিল আসলে এই সাউথ এশিয়া ট্রেড ফেয়ার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। উদ্ভাবনী আবাসন সমাধান খুদি বাড়ি আগা খান আর্কিটেকচার পুরস্কার 2025 অর্জন করেছে। খুদি বাড়ি মারিনা তাবাসসুম আর্কিটেক্টস এর একটি প্রকল্পটি সাশ্রয়ী ও স্বনির্মাণযোগ্য নকশার জন্য নজর কাড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসন সমস্যার টেকসই সমাধান হিসেবে এই প্রকল্পের অভিনব ও কার্যকর অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে পুরস্কারের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান প্রিন্স রহিম আগা খান বলেন, পরিবেশের প্রতি যত্ন, জ্ঞান ও সহমর্মিতার সঙ্গে নতুন প্রজন্মকে নির্মাণ শিল্পে অনুপ্রাণিত করাই এই পুরস্কারের অন্যতম বড় লক্ষ্য। এ সময় তিনি আরও বলেন, আজকের স্থাপত্যকে অবশ্যই জলবায়ু সংকট মোকাবিলা করতে হবে এবং মানবতাকে লালন করতে হবে। 1977 সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে আজও জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $63.35। ওপেক দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $71.13। আর দুবাইতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $70.50। অন্যদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেলের দাম $70.29। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংবাদে।